আচ্ছা, আজকের এইচটিএমএল এ আমরা আরেকটি নতুন জিনিস আমরা শিখতে চলেছি এবং আমাদের এইটাই হচ্ছে এইচটিএমএল এর একেবারে শেষ জিনিস আমাদের সিলেবাস অনুযায়ী। তো চলো শুরু করা যাক। তো আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে এইচটিএমএল এ ফ্রেমসের ব্যবহার। তার আগে আমরা একটু জানি যে ফ্রেম অ্যাকচুয়ালি কী। তো একটু দেখো, একটি ব্রাউজার উইন্ডোকে একাধিক ভাগে বিভক্ত করতে এইচটিএমএল-এ ফ্রেম ব্যবহার করা হয়। এর ফলে ব্রাউজার উইন্ডোটির প্রতিটি ভাগে আমরা এক একটি স্বতন্ত্র এইচটিএমএল ডকুমেন্টকে দেখাতে পারি। অর্থাৎ ফ্রেমের দ্বারা আমরা একসাথে একাধিক এইচটিএমএল ডকুমেন্টকে ব্রাউজার উইন্ডোতে দেখতে পাই। আমি একটু জিনিসটা একটু বুঝিয়ে বলি। ফ্রেমের মাধ্যমে আমরা যেটা করি, যে মূলত যেটা করা হয়, একটা ব্রাউজার উইন্ডো আছে। আমরা এর আগের যে এইচটিএমএল যেটুকুনি শিখেছি সেখানে আমরা দেখেছি যে একটা এইচটিএমএল ডকুমেন্ট পুরো একটা ব্রাউজার উইন্ডোকে দখল করে থাকে, পুরো একটা ব্রাউজার উইন্ডোর স্ক্রিনটাকে দখল করে থাকে। তার মানে একটা এইচটিএমএল প্রোগ্রাম তুমি যদি ডকুমেন্ট ক্রিয়েট করো, সেটা কিন্তু একটাই ব্রাউজার উইন্ডোতে সেটা দেখতে পাবে পুরোটা। ফ্রেমের মাধ্যমে আমরা কি করি, আমরা পুরো ব্রাউজার উইন্ডোটাকে, তোমার পুরো স্ক্রিনটাকে তুমি ইচ্ছে মতো তুমি অনেকগুলো পার্টে ভাগ করতে পারো এবং প্রত্যেকটা ভাগে, ধরো তুমি দুটো ভাগে ভাগ করলে, এখন এই প্রত্যেকটা ভাগে তুমি একটা করে এইচটিএমএল ডকুমেন্টকে দেখতে পারো। তার মানে দেখো, পুরো স্ক্রিনটাতে তুমি একসাথে তোমার ইচ্ছে মতো তুমি যেভাবে ভাগ করবে সেই অনুযায়ী কিন্তু তুমি একসাথে একাধিক এইচটিএমএল ডকুমেন্টকে কিন্তু আলাদা আলাদাভাবে কিন্তু একসাথে একটা স্ক্রিনের মধ্যে দেখতে পাবে। তো এটাই হচ্ছে ফ্রেমের মূল সুবিধা, যে আমরা একসাথে একাধিক এইচটিএমএল ডকুমেন্টকে ব্রাউজার উইন্ডোতে দেখতে পাবো। এইবার আমরা একটু দেখি যে ফ্রেম তৈরি করার পদ্ধতি। তাহলে দেখো, কোনো ব্রাউজারে ফ্রেম তৈরি করার জন্য ফ্রেম সেট এই ট্যাগটি ব্যবহৃত হয়। এই ট্যাগের দুটি অ্যাট্রিবিউট হলো, তাহলে ফ্রেম সেট হচ্ছে আমার মূল ট্যাগ, যে ট্যাগের মাধ্যমে আমরা ব্রাউজারে ফ্রেম তৈরি করব। এখন এই ট্যাগের যে দুটো অ্যাট্রিবিউট আছে, অ্যাট্রিবিউটগুলো একটু দেখে নিই। প্রথমে হচ্ছে রোস, বলছে এই অ্যাট্রিবিউটটির দ্বারা ব্রাউজার উইন্ডোকে হরাইজন্টালি বিভক্ত করে ফ্রেমগুলিকে সাজানো যায়। তার মানে রোস বলে যে অ্যাট্রিবিউটটা আছে ফ্রেম সেটের, সেই অ্যাট্রিবিউট দিয়ে তুমি উইন্ডোটাকে হরাইজন্টালি, মানে হচ্ছে অনুভূমিকভাবে তুমি তোমার ব্রাউজার উইন্ডোটাকে বিভক্ত করতে পারো, করে তুমি ফ্রেমগুলোকে সাজাতে পারো। ঠিক একই রকমভাবে এর উল্টোটা যেটা আছে সেটা হচ্ছে কলস, বলছে এই অ্যাট্রিবিউটটির দ্বারা ব্রাউজার উইন্ডোকে ভার্টিক্যালি বিভক্ত করে ফ্রেমগুলিকে সাজানো যায়। তার মানে রোজ অ্যাট্রিবিউট যেরকম ব্রাউজার উইন্ডোটাকে হরাইজন্টালি বিভক্ত করে তুমি ফ্রেমগুলোকে সাজাচ্ছ, ঠিক একই রকমভাবে কলস বলে যে অ্যাট্রিবিউটটি আছে সেখানে ব্রাউজার উইন্ডোকে তুমি ভার্টিক্যালি অর্থাৎ উল্লম্বভাবে বিভক্ত করে তুমি তোমার ফ্রেমগুলোকে সাজাতে পারো। তাহলে আমরা বুঝতে পারছি যেটা, সেটা হচ্ছে ফ্রেম হচ্ছে একটা ব্রাউজার উইন্ডোকে আমি কতগুলো ভাগে একসাথে বিভক্ত করব এবং বিভক্ত করে আমি একসাথে অনেকগুলো এইচটিএমএল পেজকে একসাথে দেখতে পাবো একটাই স্ক্রিনের মধ্যে। এবার কিভাবে বিভক্ত করব, দুভাবে করা যায়। একটা হচ্ছে অনুভূমিকভাবে বা হরাইজন্টালি, আর একটা হচ্ছে উল্লম্বভাবে বা ভার্টিক্যালি। যদি তুমি ব্রাউজার উইন্ডোকে অনুভূমিক বা হরাইজন্টালি বিভক্ত করতে চাও, তাহলে তোমাকে ফ্রেম সেটের মধ্যে রোজ অ্যাট্রিবিউটটা ব্যবহার করতে হবে। আর যদি তুমি ব্রাউজার উইন্ডোকে ভার্টিক্যালি বা উল্লম্বভাবে বিভক্ত করতে চাও, তাহলে তোমাকে ফ্রেম সেটের মধ্যে কলস অ্যাট্রিবিউটকে ব্যবহার করতে হবে। তাহলে এইবার আমরা একটু উদাহরণটা দেখে নিই, তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। তাহলে দেখো, প্রথম যে উদাহরণটা, সেখানে আমরা কি করছি, ব্রাউজার উইন্ডোকে অনুভূমিকভাবে দুটি সমান ভাগে বিভক্ত করার পদ্ধতি। তার মানে দেখো, আমরা এখানে যেটা করতে চাইছি যে একটা ব্রাউজার উইন্ডোকে আমি অনুভূমিকভাবে কটা ভাগে বিভক্ত করব, দুটো ভাগে।
তার মানে পুরো স্ক্রিনটাকে আমি হরাইজেন্টালি বা অনুভূমিকভাবে দুটো সমান ভাগে বিভক্ত করব একটা ব্রাউজার উইন্ডোটাকে। তাহলে দেখো, আমি যদি একটু ছবিটা দেখি, তাহলে দেখো তোমার স্ক্রিনের মধ্যে যে ছবিটা দেখতে পাচ্ছ সেখানে দেখো তুমি দুটো পেজ তুমি দেখতে পাচ্ছ। দেখো পুরো এইটা হচ্ছে, গোটাটা হচ্ছে ব্রাউজার উইন্ডো, গোটাটা তোমার স্ক্রিন। সেখানে দেখো তুমি দুটো পেজকে দেখতে পাচ্ছ, এটা একটা আলাদা, সম্পূর্ণ একটা আলাদা পেজ, এই বুঝতেই পারছো। আর এটা হচ্ছে আরেকটা কমপ্লিটলি ডিফারেন্ট পেজ। দুটোর ব্যাকগ্রাউন্ড কালারও দেখো তোমার ডিফারেন্ট, বুঝতেই পারছো। দুটোর এখানে দুখানা HTML পেজকে তুমি একসাথে দেখতে পাচ্ছ, একটাই স্ক্রিনের মধ্যে দেখো তুমি দুখানা HTML পেজ, এটা একটা HTML পেজ, এটা একটা HTML পেজ। তাহলে দুটো HTML পেজ আমার স্ক্রিনের মধ্যে একসাথে তুমি দুটো পেজকে কিন্তু দেখতে পাচ্ছ। এবং দেখো দুটো কিন্তু 50% করে জায়গা কিন্তু দখল করে আছে। এইটা দেখো স্ক্রিনের অর্ধেক জায়গা করে দখল করে আছে, এইটা হচ্ছে অর্ধেক জায়গা দখল করে আছে। কারণটা কি? দেখো আমরা বলেছি হরাইজেন্টালি দুটি সমান ভাগে বিভক্ত করছি, এবং দেখো এটা হচ্ছে হরাইজেন্টালি, স্ক্রিনটাকে আমি অনুভূমিকভাবে বিভক্ত করেছি। তাহলে এইটা হচ্ছে আমি মূল করতে চাইছি, যে একটা স্ক্রিনের মধ্যে আমি স্ক্রিনটাকে উল্লম্ব বা অনুভূমিকভাবে বিভক্ত করে আমি একসাথে একাধিক পেজকে দেখতে পাবো। তার মানে দেখতেই পাচ্ছ যে এই স্ক্রিনে যেমন আমরা একসাথে দুটো পেজকে একসাথে দেখতে পাচ্ছি। তাহলে এর জন্য তোমাকে যেটা লিখতে হবে ফ্রেম সেটের মধ্যে, দেখো ফ্রেম সেট ওপেন করলাম ট্যাগটা, তারপরে রোজ বলে অ্যাট্রিবিউট, যেহেতু এটা অনুভূমিকভাবে বিভক্ত করছো, তাহলে রোজ ইকুয়াল টু ডাবল কোর্সের মধ্যে দেখো 50%, 50%। তার মানে 50%, 50% মানে স্ক্রিনের প্রথমটা নেবে 50%, প্রথম ভাগ, দ্বিতীয় ভাগটাও নেবে 50%। তাহলে দুটোই অর্ধেক অর্ধেক করে জায়গা নেবে, প্রথম ভাগটা 50%, পরের ভাগটাও 50% স্ক্রিনটাকে শেয়ার করবে। তারপরে এর মধ্যে আমরা আরও কিছু লিখবো, সেগুলো আমরা পরবর্তী এতে আসছি। তারপরে দেখো ফ্রেমসেট ট্যাগটাকে আমরা শেষ করলাম। তার মানে উইন্ডোটাকে যদি আমি 50% অনুভূমিকভাবে বিভক্ত করতে চাই, তখন কিন্তু তোমাকে লিখতে হচ্ছে দেখো রোজ ইকুয়াল টু 50%, 50%। এইবার দেখো আমরা আরেকটা ভাবে দেখি, এটা তো অনুভূমিকভাবে দেখলাম, এবার যদি দেখি উল্লম্বভাবে, তাহলে সেকেন্ড উদাহরণটাতে আসা যাক। তাহলে দেখো সেকেন্ড উদাহরণে আমরা যেটা করছি, ব্রাউজার উইন্ডোকে উল্লম্বভাবে অর্থাৎ ভার্টিক্যালি দুটি সমান ভাগে বিভক্ত করার পদ্ধতি। তার মানে আগেরটা আমরা অনুভূমিক করেছিলাম বা হরাইজেন্টালি করেছিলাম, এবার আমরা যেটা করছি স্ক্রিনটাকে আমরা ভার্টিক্যালি দুটো ভাগে 50% 50% ভাগে বিভক্ত করতে চাইছি। তাহলে বুঝতেই পারছো ছবিটা কীরকম হবে। দেখো স্ক্রিনের আমার দেখো এইটা হচ্ছে এখন উল্লম্ব হয়ে গেছে, মানে ভার্টিক্যালি হয়ে গেছে, বাদিক এটা, এটা ডান দিক। তার মানে দেখতেই পাচ্ছ দুটোই 50% 50% জায়গা দখল করে আছে, সমান জায়গা দখল করে আছে। এটা গোটাটাই একটা উইন্ডো, গোটা উইন্ডোটার মধ্যে দেখো, গোটাটা বুঝতেই পারছো যে গোটাটাই একটা উইন্ডো, তার মধ্যে দেখো দুটো আলাদা আলাদা কিন্তু পেজকে তুমি দেখতে পাচ্ছ। বাঁ দিকটা একটা পেজকে দখল করে আছে, ডান দিকটা একটা পেজকে দখল করে আছে। তাহলে এর জন্য যে কোডটা লিখতে হবে, দেখো ফ্রেম সেট ট্যাগ ওপেন করলাম, তারপরে কলস, যেহেতু এটা উল্লম্ব বা ভার্টিক্যালি তুমি বিভক্ত করছো, তাহলে কলস ইকুয়াল টু প্রথমটা 50%, তাহলে ডবল কোর্সের মধ্যে 50%, কমা দ্বিতীয়টাও 50%, তাহলে 50%। তার মানে দুটো দিকই সমান, টোটাল মিলে 100% হলো। তাহলে টোটাল 50%, 50%, এইভাবে ভাগ করলাম। তারপরে ডট ডট আছে, এর মধ্যে আমরা পরবর্তী কিছু কোড লিখব, তারপরে ফ্রেমসেট ট্যাগটাকে আমরা শেষ করলাম। তাহলে বুঝতেই পারছো পুরো স্ক্রিনটাকে যদি আমি 100% ধরি, পুরো স্ক্রিনটার এরিয়াটাকে, তাহলে দুটো ভাগে যখন বিভক্ত করছো তোমাকে লিখতে হচ্ছে 50%, 50%। ধরো তুমি চারটে ভাগে বিভক্ত করছো পুরো স্ক্রিনটাকে, তখন তোমাকে কি করতে হবে 25%, 25%, 25%, কমা দিয়ে 25%। তার মানে 4বার 25% লিখতে হবে কমা দিয়ে দিয়ে। বুঝতে পারছো ব্যাপারটা? আবার ধরো তুমি 3 ভাগে ভাগ করতে চাইছো, কিরকম না, একটা দিক হচ্ছে 50%, আর একটা দিক হচ্ছে 50%-এর অর্ধেক, মানে 25%, 25%। তার মানে একটা এরিয়া নেবে 50%, আর একটা এরিয়াতে নেবে 25%, 25%। তখন আমাকে লিখতে হবে 50%, 25%, 25%। তাহলে এইভাবে কিন্তু আমাকে ভাগগুলো করতে হবে, যাতে টোটাল ভাগটা আমার কত দাঁড়ায়, 100% দাঁড়ায়। তাহলে আশা করি বুঝতে পারছো। এইবার দেখো আমরা আরেকটি ট্যাগ সম্পর্কে জানবো,
সেই ট্যাগটি হলো ফ্রেম ট্যাগ। তাহলে ফ্রেম ট্যাগ কী করে আগে একটু দেখে নিই। বলছে ফ্রেম সেট ট্যাগের মধ্যে এই ট্যাগটি ব্যবহৃত হয়। ব্রাউজার উইন্ডোকে যতগুলি ভাগে বিভক্ত করা হবে ফ্রেম সেটের মধ্যে ততগুলি ফ্রেম ট্যাগ থাকবে। প্রতিটি ফ্রেম ট্যাগ একটি করে HTML পেজের জন্য ব্যবহৃত হয়। তার মানেটা হচ্ছে যে দেখো ফ্রেম ট্যাগ দিয়ে আমরা ব্রাউজার উইন্ডোকে যতগুলো ভাগে বিভক্ত করব, একটা ব্রাউজার উইন্ডোকে আমরা যদি দুভাগে বিভক্ত করি তাহলে ফ্রেম সেটের মধ্যে আমার দুটো ফ্রেম ট্যাগ থাকবে। তার মানে একটা ব্রাউজার উইন্ডোকে যতগুলো ভাগে ভাগ করব আমার ফ্রেম সেটের মধ্যে ততগুলো ফ্রেম ট্যাগ থাকবে এবং প্রত্যেকটা ফ্রেম ট্যাগ একটি করে HTML পেজের জন্য ব্যবহার হবে। তার মানে এক একটা ফ্রেম ট্যাগ এক একটা HTML এর জন্য ব্যবহার হবে। ঠিক আছে, তার মানে ফ্রেম ট্যাগটা আমরা কার মধ্যে ব্যবহার করছি? আমরা ব্যবহার করছি ফ্রেম সেট ট্যাগের মধ্যে। এবং ব্রাউজার উইন্ডোকে আমি ঠিক যতগুলো ভাগে, আমি যদি দুটো ভাগে ভাগ করি তাহলে আমার ফ্রেম সেটের মধ্যে দুটো ফ্রেম ট্যাগ থাকবে। আমি যদি মোট ব্রাউজার উইন্ডোটাকে আমি যদি চারটে ভাগে ভাগ করি তাহলে আমার ফ্রেম সেটের মধ্যে চারটে ফ্রেম ট্যাগ থাকবে। কারণ প্রত্যেকটা চারটে ভাগে তোমার চারটে HTML পেজ চলছে, তাহলে প্রত্যেকটা HTML পেজের জন্য একটা করে ফ্রেম ট্যাগ লাগবে। তার মানে যদি তুমি একটু আগের উদাহরণটা খেয়াল করো, আগের উদাহরণে দেখো আমি স্ক্রিনটাকে দুটো ভাগে ভাগ করেছি, দুটো HTML পেজ একসাথে দেখতে পাচ্ছি। তার মানে আমার ওই ফ্রেম সেট ট্যাগের মধ্যে আমার কটা ফ্রেম ট্যাগ থাকবে? দুটো ফ্রেম ট্যাগ থাকবে। একটা প্রথমটা হচ্ছে বাঁদিকের HTML পেজের জন্য ফ্রেম ট্যাগ, আর পরেরটা হচ্ছে ডান দিকের HTML পেজের জন্য। বুঝতেই পারছো? এইবার একটু আসি ফ্রেম ট্যাগের অ্যাট্রিবিউট সম্বন্ধে। তাহলে দেখো প্রথম যে অ্যাট্রিবিউট সেটা হলো SRC। বলছে ফ্রেমটির মধ্যে যে HTML পেজটি দেখা যাবে তার ফাইল নেম অর্থাৎ পাথ নেম বা URL যেটাকে আমরা বলে থাকি এই অ্যাট্রিবিউটটির মধ্যে লিখতে হয়। তার মানে SRC হচ্ছে একটা ফ্রেম ট্যাগের অ্যাট্রিবিউট, যে অ্যাট্রিবিউটটা ব্যবহার করে আমার ওই ফ্রেমটা যে HTML পেজটার জন্য ব্যবহৃত হবে। তার মানে বাদিকটার জন্য যে HTML পেজটার তো একটা নাম আছে, সেই HTML পেজটার নাম কিন্তু তোমাকে SRCর মধ্যে লিখতে হবে। তার মানে বুঝতেই পারছো ফ্রেমটির মধ্যে যে HTML পেজটি দেখা যাবে তার ফাইল নেমটা কিন্তু এই অ্যাট্রিবিউটের মধ্যে লিখতে হবে। ফ্রেমের মধ্যে SRC লিখে সেই ফাইল নেমটা কিন্তু আমাকে লিখতে হবে। এরপরে আরেকটা অ্যাট্রিবিউট দেখি, নেম। নেম বলছে প্রতিটি ফ্রেমের একটি করে নাম দেওয়ার জন্য এই অ্যাট্রিবিউটটি ব্যবহৃত হয়। এটি একটি ফ্রেমকে আরেকটি ফ্রেম থেকে পৃথক করে। তার মানে নেম অ্যাট্রিবিউট দিয়ে আমরা যেটা করি, নেম অ্যাট্রিবিউট দিয়ে আমরা প্রত্যেকটা ফ্রেমের একটা করে নাম দিই এবং এই নাম দেওয়ার ফলে কি হচ্ছে না একটি ফ্রেম আরেকটি ফ্রেম থেকে তুমি আলাদা করতে পারো। তার মানে তুমি ধরো দুটো ভাগে ভাগ করেছো, একটা বাঁদিক একটা ডান দিক, ধরো তুমি উল্লম্বভাবে মানে ভার্টিক্যালি তুমি ভাগ করেছো, তার মানে তুমি বাঁদিকের ফ্রেমটার তুমি নাম দিতে পারো লেফট ফ্রেম, ডান দিকের ফ্রেমটার তুমি নাম দিতে পারো রাইট ফ্রেম। আবার যখন তুমি অনুভূমিকভাবে ভাগ করছো মানে হরাইজন্টালি, তখন তুমি নাম দিতে পারো ওপরেরটাকে টপ ফ্রেম, নিচেরটাকে লিখতে পারো বটম ফ্রেম। তাহলে এইভাবে আমরা ফ্রেমের নামকরণ করতে পারি নেম অ্যাট্রিবিউট দিয়ে। এটা কেন করা হয়? কারণ দুটো ফ্রেমকে আলাদা করার জন্য, ফ্রেমগুলোকে পৃথক করার জন্য। বুঝতে পেরেছো? এর পরের অ্যাট্রিবিউটটা দেখো, সেটা হচ্ছে নো রিসাইজ। নো রিসাইজ কি বলছে দেখো, এই অ্যাট্রিবিউটটি ব্যবহার করে ব্রাউজার উইন্ডোতে ফ্রেমের মাপ ইচ্ছামতো পরিবর্তনে বাধা দেয়। এই অ্যাট্রিবিউটটির ভ্যালুটি হলো নো রিসাইজ, অর্থাৎ ফ্রেমের মাপ একই রাখার জন্য ফ্রেম ট্যাগের মধ্যে লিখতে হবে নো রিসাইজ ইকুয়াল টু নো রিসাইজ। তার মানে এটা কি বলতে চাইছে দেখো, নো রিসাইজ এই অ্যাট্রিবিউটটা দিয়ে আমরা কি করে না, আমার যখন আমার প্রোগ্রামটাকে আমি রান করাচ্ছি, আমি যখন ব্রাউজার উইন্ডোতে দুটো ফ্রেমকে দেখতে পাচ্ছি, দুটো কি তিনটে যেভাবে তুমি ভাগ করেছো, তাহলে সেখানে আমি আর কিন্তু ফ্রেমের মাপটাকে যদি আমি বদলাতে না চাই, তার মানে ব্রাউজার উইন্ডো থেকে আমি যদি ফ্রেমটার মাপকে যদি একই রাখতে চাই, তখন কিন্তু আমার এই নো রিসাইজ এই ভ্যালুটা কিন্তু ব্যবহার করতে হবে। তুমি যদি এই নো রিসাইজ ভ্যালুটা যদি ব্যবহার না করো তাহলে কিন্তু তুমি ব্রাউজার উইন্ডোতে যে মুহূর্তে তুমি ফ্রেমগুলোকে দেখছো একসাথে, সেখানে কিন্তু তুমি ইচ্ছে করে কিন্তু ড্র্যাগ করে কিন্তু মাপগুলোকে চেঞ্জ করতে পারো।
এটা যাতে না করতে পারি সেই জন্যই কিন্তু আমার নো রিসাইজ এই অ্যাট্রিবিউটটা কিন্তু ব্যবহার হয়। আমি প্র্যাকটিক্যালি করে দেখাবো আজকে, হ্যাঁ, তখন তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। তো নো রিসাইজ ব্রাউজারে ফ্রেমের মাপকে একই রাখার জন্য আমাকে কি লিখতে হবে, নো রিসাইজ ইকুয়াল টু নো রিসাইজ। তার মানে এই ভ্যালুটা লিখতে হবে আমাকে, এই কথাটা আমাকে লিখতে হবে ফ্রেম ট্যাগের মধ্যে। নো রিসাইজ হচ্ছে অ্যাট্রিবিউটটার নাম, আর তার ভ্যালুটার নামও হচ্ছে নো রিসাইজ। এর পরেরটা দেখো, স্ক্রলিং। বলছে ফ্রেমটিতে কোনো স্ক্রল বার থাকবে কি না তা এই অ্যাট্রিবিউটটির দ্বারা নির্ধারণ করা যায়। এটির ভ্যালুগুলি হলো ইয়েস, নো, অটো। তার মানে একটা ফ্রেমের মধ্যে আমরা যখন একটা ফ্রেমের মধ্যে একটা এইচটিএমএল পেজকে দেখছি, তাহলে সেই ফ্রেমটার মধ্যে কোনো স্ক্রল বার থাকবে কি না সেটা এই স্ক্রলিং অ্যাট্রিবিউটটা দিয়ে ডিসাইড হয়। এবং এর ভ্যালুগুলো হচ্ছে ইয়েস, ইয়েস মানে বুঝতেই পারছো স্ক্রল বার থাকবে ফ্রেমটার মধ্যে, নো মানে হচ্ছে ফ্রেমটার মধ্যে কোনো স্ক্রল বার থাকবে না, আর অটো মানে হচ্ছে এটা ফ্রেমটার মধ্যে যে এইচটিএমএল পেজটা আছে তার কন্টেন্টের ওপর নির্ভর করবে, মানে অটোমেটিক, যে যদি তার কন্টেন্ট অনেক বড় হয় তখন হচ্ছে স্ক্রল বার থাকবে, না হলে থাকবে না। এইবার দেখো আমরা একটু উদাহরণ নিয়ে আসি কিভাবে এই অ্যাট্রিবিউটগুলোকে ব্যবহার করতে হয়। তাহলে দেখো আমরা দেখো ফ্রেম ট্যাগ বলে ওপেন করেছি, তার মধ্যে দেখো স্পেস দিয়ে লিখছি এসআরসি ইকুয়াল টু এইচটিএমএল আন্ডারস্কোর prog1 ডট এইচটিএমএল, মানে এটা হচ্ছে আমার ফাইলটার নাম, এইচটিএমএল আন্ডারস্কোর prog1 ডট এইচটিএমএল, এটা হচ্ছে আমার ফাইলটার নাম। তারপর স্পেস দিয়ে লিখেছি নেম ইকুয়াল টু লেফট ফ্রেম, তার মানে এই ফ্রেমটা আমি কার জন্য ব্যবহার করছি, বাদিকের জন্য। তার মানে বাদিকের ফ্রেমে আমার যে এইচটিএমএল পেজটা আসবে সেটা হচ্ছে এইচটিএমএল আন্ডারস্কোর prog1 ডট এইচটিএমএল। এইবার দেখো এর সাথেই লিখছি নো রিসাইজ ইকুয়াল টু নো রিসাইজ, তার মানে এই ফ্রেমটার মাপ আর আমি ব্রাউজার উইন্ডোতে পরিবর্তন করতে পারবো না, এর মাপকে আর চেঞ্জ করতে পারবো না, এটা ফিক্সড হয়ে যাবে। আর লিখছি দেখো স্ক্রলিং ইকুয়াল টু নো, তার মানে কোনো স্ক্রল বার এখানে কি হবে, অ্যাপিয়ার করবে না, এই ফ্রেমটাতে কোনো স্ক্রল বার অ্যাপিয়ার করবে না। এইবার দেখো ডান দিকের ফ্রেমের জন্য আমি কি লিখবো, দেখো লেস দ্যান ফ্রেম এসআরসি ইকুয়াল টু এইচটিএমএল আন্ডারস্কোর prog2, বুঝতেই পারছো দুটো ফাইল নেম আলাদা, তাহলে এইচটিএমএল আন্ডারস্কোর prog2 ডট এইচটিএমএল, তার মানে এটা একটা ফাইল নেম। নেম ইকুয়াল টু রাইট ফ্রেম, তার মানে এটা ডান দিকের ফ্রেমটার নাম দিলাম। নো রিসাইজ ইকুয়াল টু নো রিসাইজ, তার মানে এটারও মাপকে আমি পরিবর্তন করতে পারবো না। আর স্ক্রলিং ইকুয়াল টু ইয়েস, তার মানে ডান দিকের ফ্রেমে আমার কি আসবে, স্ক্রল বার আসবে। তার মানে বুঝতেই পারছো যে এইভাবে কিন্তু আমার ফ্রেম ট্যাগের মধ্যে আমাকে এইভাবে কিন্তু অ্যাট্রিবিউটগুলোকে ব্যবহার করতে হয়। তাহলে চারটে অ্যাট্রিবিউট আমরা ফ্রেম ট্যাগের মধ্যে পেলাম, এসআরসি, নেম, নো রিসাইজ, আর একটা হচ্ছে স্ক্রলিং। এইবার দেখো আমরা একটু পুরো ডিটেল কোডটা একটু দেখি কীরকম লিখতে হয়। ধরো আমি প্রথম উদাহরণ যদি নিই, ধরো ব্রাউজার উইন্ডোকে অনুভূমিকভাবে সমান দুভাগে বিভক্ত করে এইচটিএমএল আন্ডারস্কোর prog1 ডট এইচটিএমএল এবং এইচটিএমএল আন্ডারস্কোর prog2 ডট এইচটিএমএল নামের দুটি এইচটিএমএল পেজকে একসাথে দেখাও। তার মানে আমি কি করতে চাইছি, বলছে ব্রাউজার উইন্ডোকে অনুভূমিকভাবে বিভক্ত করো, মানে হরাইজেন্টালি দুভাগে বিভক্ত করো, সমান দুভাগে বিভক্ত করো করে এইচটিএমএল আন্ডারস্কোর prog1 ডট এইচটিএমএল, এইটা একটা ফাইলের নাম, এবং আরেকটা ফাইলের নাম হচ্ছে এইচটিএমএল আন্ডারস্কোর prog2 ডট এইচটিএমএল, এই যে দুটো নামের এইচটিএমএল পেজ আছে তাদেরকে একসাথে ব্রাউজার উইন্ডোতে দেখাও। এবং এরা যখন দেখানো হবে তখন ব্রাউজার উইন্ডোতে কিভাবে দেখানো হবে না, অনুভূমিকভাবে বিভক্ত হয়ে দেখানো হবে, তার মানে হরাইজেন্টালি। তাহলে দেখো এর জন্য আমি যে কোডটা লিখছি, প্রথমে এইচটিএমএল ট্যাগ ওপেন করলাম, তারপরে দেখো হেড ট্যাগ ওপেন হয়েছে, তারপর দেখো আমি টাইটেল ট্যাগ ওপেন করেছি, টাইটেল ট্যাগের মধ্যে আমি নাম দিলাম ক্রিয়েটিং ফ্রেমস, যেহেতু ফ্রেম তৈরি করছি, টাইটেল ক্লোজ করলাম, হেড ক্লোজ করলাম। এইবার দেখো ফ্রেম সেট ওপেন করে আমি রোজ ইকুয়াল টু 50% 50%, কেন রোজ ইউজ করলাম, কারণ হচ্ছে যেহেতু আমি ব্রাউজার উইন্ডোকে অনুভূমিকভাবে বিভক্ত করতে চাইছি, তাহলে সমান দুভাগে বিভক্ত করতে চাইছি, তাহলে রোজ ইকুয়াল টু 50% 50%, ক্লোজ করলাম। তারপরে দেখো যেহেতু এখানে দুটো পেজ একসাথে দেখবো, তার মানে কটা ফ্রেম লাগবে, দুটো ফ্রেম লাগবে, তাহলে দেখো লেস দ্যান ফ্রেম
স্পেস দিয়ে এসআরসি ইকুয়াল টু প্রথম ফাইলটার নাম বলে দিয়েছে html_prog1.html, তাহলে লিখে নিয়েছি সেটা html_prog.1.html। আরেকটা ফ্রেম আছে যেহেতু তার জন্য আরেকটা পেজ লাগবে, তাহলে পরের ফ্রেম ট্যাগ ওপেন করে লিখছি, দেখো এসআরসি ইকুয়াল টু html_prog2.html। তাহলে দুটো আলাদা ফ্রেম, যেহেতু আমার ব্রাউজার উইন্ডোটা দুটো ভাগে বিভক্ত হয়েছে সেই জন্য ফ্রেম সেটের মধ্যে আমার দুটো ফ্রেম লাগছে। তাহলে প্রথম ফ্রেমটা হচ্ছে html_prog1.html, এই ফাইলটা ব্যবহৃত হবে। আর দ্বিতীয় ফ্রেমে কোন ফাইলটা দেখতে পাবো, html_prog2.html, এই ফাইলটা আমরা দ্বিতীয় ফ্রেমে দেখতে পাবো। এবং এইটা এসআরসি অ্যাট্রিবিউট ব্যবহার করে আমাকে দুটো ফাইলের নাম লিখতে হয়। এরপর দেখো ফ্রেম সেট ট্যাগটাকে ক্লোজ করলাম, তারপরে htmlকে ক্লোজ করলাম। এইখানে একটা জিনিস একটু বলে রাখি যে ফ্রেম ট্যাগটা কিন্তু এমটি ট্যাগ, ফ্রেম ট্যাগকে কিন্তু ক্লোজ করতে হয় না। ফ্রেম সেটটা কিন্তু এমটি নয়, ফ্রেম সেটটা বুঝতেই পারছো এটা কন্টেনার ট্যাগ, আমাকে ক্লোজ করতে হয়। তার মানে ফ্রেম সেটের মধ্যে আমি রোজ দিয়ে লিখলাম আমার উইন্ডোটা কিভাবে বিভক্ত হবে। এবার যতগুলো ভাগ হবে ততগুলো আমার ফ্রেম ট্যাগ থাকবে, যেহেতু এখানে দু ভাগে বিভক্ত করেছো দুটো ফ্রেম ট্যাগ হবে। এসআরসির মধ্যে এক একটা ভাগের html ফাইলের নাম লিখতে হবে। তাহলে দেখো এবারে যদি আমি রেজাল্টটা দেখি, দেখো তাহলে এইটা হচ্ছে আমার রেজাল্টটা। তাহলে দেখো দুটো ভাগে বিভক্ত করেছো, এই ভাগটা এই পেজটার নাম হচ্ছে, এই ওপরের যে পেজটা যেটা দেখতে পাচ্ছ টপের, সেটার নাম হচ্ছে html_prog1.html। আর দ্বিতীয় যে এই যে পেজটা দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে html_prog2.html। আরেকটি উদাহরণ দেখি, তাহলে উদাহরণ 2তে আসি। তাহলে দেখো এখানে উল্টোটা যদি করি, ব্রাউজার উইন্ডোকে উল্লম্বভাবে সমান দুভাগে বিভক্ত করে html_prog1.html এবং html_prog2.html নামের দুটি html পেজকে একসাথে দেখাও। তার মানে এইবার আমরা ব্রাউজার উইন্ডোকে কীভাবে ভাগ করছি, উল্লম্বভাবে মানে ভার্টিক্যালি। তাহলে ভার্টিক্যালি যখনই ভাগ করছে তোমাকে কি ইউজ করতে হবে, কলস অ্যাট্রিবিউট। তাহলে আমি যদি এবার কোডটা দেখি, দেখো কোডের দিকে যদি তাকাও, html ট্যাগ ওপেন হয়েছে, তারপর হেড ট্যাগ ওপেন করলাম, তারপর টাইটেল ট্যাগ ওপেন করলাম, টাইটেল ট্যাগের মধ্যে লিখেছি ক্রিয়েটিং ফ্রেমস, টাইটেল ক্লোজ, হেড ক্লোজ। এইবার দেখো ফ্রেম সেটের মধ্যে আমি কি লিখছি, কলস ইকুয়াল টু 50%, 50%, কারণ কি ভার্টিক্যালি বিভক্ত করেছো। এইবার দেখো এর মধ্যে দুটো ফ্রেম ট্যাগ থাকবে যেহেতু দুটো ভাগ হয়েছে। তাহলে প্রথম ফ্রেমের মধ্যে এসআরসির মধ্যে প্রথম ফাইলের নাম লিখছি html_prog1.html, দ্বিতীয় ফ্রেমের মধ্যে আমি এসআরসির মধ্যে কিন্তু দ্বিতীয় পেজটার নাম লিখছি html_prog2.html। এইবার হচ্ছে ফ্রেম সেট ট্যাগটাকে ক্লোজ করলাম, htmlকে ক্লোজ করলাম। আশা করি কোডটা বুঝতে পেরেছো। এইবার দেখো রেজাল্টের দিকে যদি তুমি তাকাও, দেখো দেখো স্ক্রিনটাতে বুঝতেই পারছো আমার দুটো ভাগে বিভক্ত হয়েছে, ভার্টিক্যালি বিভক্ত হয়েছে। তাহলে বাদিকের পেজটার নাম html_prog1.html আর ডান দিকের পেজটার নাম html_prog2.html। তাহলে এই দুটোর জন্য আলাদা আলাদা এসআরসির মধ্যে আমি দুটো ফাইলের নাম লিখেছি। তাহলে আশা করি পুরো জিনিসটা বুঝতে পারলে। এইবার আমরা একটু প্র্যাকটিক্যালি একটুখানি করে দেখাই, তাহলে পুরো ক্লাসটা তোমাদের বুঝতে সুবিধা হবে। এইবার দেখো আমরা এইখানে তোমাদের আগে দেখিয়ে দিই আমরা কি করতে চাইছি। দেখো এইখানে দেখো আমরা যেটা করতে চাইছি, ধরো আমি এই পেজটাকে আমি বানাতে চাইছি। তাহলে এই পেজটা বুঝতেই পারছো, এই যে পুরো স্ক্রিনটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু পুরো ব্রাউজার উইন্ডোটাকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে। দেখো এই দিকটা একটা ভাগ, এটা লেফট নাম দিতে পারো, এইটা হচ্ছে মিডিল, আর এটা হচ্ছে আমার রাইট। তাহলে বুঝতেই পারছো আমি তিনটে ভাগে আমি ভাগ করেছি। এইবার দেখো এই দিকের যে লেফট আর রাইট এই দুটো কিন্তু দুটো সমান, এবং আমি যদি এরকম ভাবি যে এটা হচ্ছে 25%, মাঝেরটা হচ্ছে 50% আর ডান দিকেরটা 25%, তাহলে দেখো মোট আমার 100% এসে যাবে। তার মানে বাদিকেরটা 25%,
একেবারে ডান দিকেরটা 25% আর মাঝেরটা 50%, টোটাল মিলে আমার কত হলো 100%। তাহলে এইভাবে আমি যদি ফ্রেমটাকে ভাগ করি, তাহলে এইবার দেখো এই উইন্ডোটাতে আমার তিনটে পেজ আছে। এটা একটা HTML পেজ, এটা একটা HTML পেজ, এটা একটা HTML পেজ। তাহলে ডান দিকের পেজটাকে যদি আমি নাম দিই পেজ 1.html, ডান দিকের পেজটাকে বাদিকের যে পেজ সেটাকে আমি নাম দিলাম ধরো পেজ 1.html, মাঝের যে পেজ সেটাকে আমি নাম দিলাম পেজ 2.html, আর ডান দিকের যে পেজ সেটা হচ্ছে আমি নাম দিলাম পেজ 3.html। তাহলে তিনটে পেজ আমার আছে। এবং আমি দেখো ব্রাউজার উইন্ডোটাকে যখন আমি ভাগ করছি, আমি কিভাবে ভাগ করছি, আমি কিন্তু ভাগ করছি দেখো এই ভাগটাকে বলছি উল্লম্ব ভাগ, মানে ভার্টিক্যালি তুমি ভাগ করছো, তাই তো। তাহলে এইবার আমি এই জিনিসটা করার আগে আমি আগে প্রথমে তিনটে পেজকে ক্রিয়েট করে নিই। তাহলে আগে বাদিকের পেজটা বানাই। বাদিকের পেজটায় দেখো লেখা আছে আওয়ার মোটো, তার মধ্যে শুধু একটাই লাইন লেখা আছে এডুকেটিং স্টুডেন্টস ফর সাকসেস ইন আ চেঞ্জিং ওয়ার্ল্ড, এডুকেটিং স্টুডেন্টস ফর সাকসেস ইন আ চেঞ্জিং ওয়ার্ল্ড। তাহলে এইটা হচ্ছে শুধু লেফট পেজের মধ্যে এইটা লেখা থাকবে। তাহলে আমি যদি এই জিনিসটা করি, দেখো ধরো আমি একটা নোটপ্যাড লিখছি, তাহলে দেখো নোটপ্যাডের মধ্যে আমি যেরকম HTML ট্যাগ ওপেন করে লিখতে হয় সেরকম লিখছি। HTML ট্যাগ ওপেন করলাম, তারপরে হেড ট্যাগ ওপেন করলাম, তার মধ্যে টাইটেল ট্যাগ ওপেন করলাম। টাইটেলের মধ্যে আমি নাম দিচ্ছি লেফট পেজ, যেহেতু এটা লেফট পেজ টাইটেলকে ক্লোজ করছি, তারপরে হেড ক্লোজ করলাম। তারপরে দেখো বডি ওপেন করলে বডির মধ্যে কি লেখা থাকবে দেখো আওয়ার মোটো বলে। তাহলে আওয়ার মোটো এইটাকে আমি একটু হেডিং ট্যাগ ইউজ করে লিখে দিই। তাহলে দেখো এইচ আমি ইউজ করছি ধরো H2, ঠিক আছে, H2 অ্যালাইন অ্যাট্রিবিউটটা ইউজ করছি। অ্যালাইনটা সেন্টার করে দিচ্ছি, তার মানে লেখাটা আমার এই দিকের একেবারে মাঝখানে আসবে। অ্যালাইন ইকুয়াল টু সেন্টার, সেখানে আমি যে লেখাটা লিখছি দেখো আওয়ার মোটো, ঠিক আছে। আওয়ার মোটো দিয়ে আমি H2টাকে ক্লোজ করলাম, তার মানে H2 অ্যালাইন ইকুয়াল টু সেন্টার আওয়ার মোটো এই লেখাটা লিখলাম। এইবার দেখো মোটোটা এবার লিখবো, তার আগে আমি কতগুলো লাইন ব্রেক ইউজ করছি, বিআর ট্যাগ। তাহলে বিআর ট্যাগ ইউজ করলে কি হবে, আমার কতগুলো লাইন একটু ছাড় পাওয়া যাবে, মানে এই যে লাইনের যে স্পেসটা দেখতে পাচ্ছ এর জন্য আমি বিআর ট্যাগ ব্যবহার করছি, যাতে একটু গ্যাপ থাকে আওয়ার মোটো আর তারপরের যে লাইনটা তার মধ্যে যাতে একটু গ্যাপটা থাকে। তাহলে বিআর ট্যাগ ইউজ করে আমি এইটা করছি। ধরো আমি 4টে বিআর ট্যাগ ইউজ করলাম। এইবার দেখো এই লাইনটা লিখবো একটা প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে, পি ট্যাগের মধ্যে। তাহলে দেখো আমি লিখছি পি ট্যাগ লিখছি, অ্যালাইন ইকুয়াল টু সেন্টার, প্যারাগ্রাফের লেখাটা আমি সেন্টার লিখছি। এর মধ্যে দেখো আমি যে লাইনটা লিখছি ডবল কোটসের মধ্যে, এডুকেটিং স্টুডেন্টস ফর সাকসেস, আমরা এরকম করতে পারি। দেখো এডুকেটিং স্টুডেন্টস, তারপরে আমি একটা বিআর ট্যাগ ইউজ করলাম লাইন ব্রেক করার জন্য, তার মানে এইখানে লাইনটা ব্রেক হয়ে গেল। তাহলে ফর সাকসেস
ইনা, তারপরে দেখো আমি আবার একটা বিআর ট্যাগ ইউজ করলাম, চেঞ্জিং ওয়ার্ল্ড। বুঝতেই পারছো? তাহলে এডুকেটিং স্টুডেন্টস ফর সাকসেস ইন আ চেঞ্জিং ওয়ার্ল্ড। এইবার দেখো আমি পি ট্যাগকে ক্লোজ করছি। তাহলে আমি একটু জিনিসটা তোমাদের দেখাই। দেখো, এডুকেটিং স্টুডেন্টস, তারপরে একটা বিআর ইউজ করেছি কারণ ফর সাকসেস ইন আ, এটা নেক্সট লাইনে লেখা আছে, বিআর ইউজ করে লিখলাম ফর সাকসেস ইন আ, বিআর ইউজ করে লিখছি চেঞ্জিং ওয়ার্ল্ড। এবার এই লেখাটাকে আমি ধরো একটা হেডিং ট্যাগ ইউজ করছি, এটা H2 ব্যবহার করেছি, এর সাইজটা একটু ছোট করে দিচ্ছি, ধরো H3, এই সাইজটা ইউজ করছি। তার মানে এখানে বুঝতেই পারছো H3 ক্লোজ হবে। তাহলে পি ওপেন হওয়ার পরে H3 ওপেন করেছো, ক্লোজিংয়ের সময় উল্টো হবে, H3 ক্লোজ হবে, তারপরে পি ট্যাগ। তাহলে পি ট্যাগ ক্লোজ করার পরে এইবার দেখো কোন ট্যাগটা শেষ হবে, বডি শেষ হবে, তারপরে শেষ হবে HTML। ঠিক আছে, HTML। তাহলে এইটা হচ্ছে আমার কোড। শুধু এর মধ্যে শুধু দুটো লাইন লেখা আছে, একটা হচ্ছে আওয়ার মোটো, সেটা আমরা H2 ট্যাগের মধ্যে লিখেছি, আর একটা প্যারাগ্রাফের মধ্যে আমি লিখেছি এডুকেটিং স্টুডেন্টস ফর সাকসেস ইন আ চেঞ্জিং ওয়ার্ল্ড। এইবার দেখো আমি যদি এই পেজটাকে সেভ করি, তাহলে ডেস্কটপে গেলাম, ধরো এই পেজটার আমি নাম দিলাম, এটাকে লেফট পেজও নাম দিতে পারো, তাহলে হয়তো তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আমি এটাকে লেফট পেজ নাম দিয়ে দিলাম, যেহেতু এটা লেফট, এটা রাইট, আর মাঝেরটা হচ্ছে মিডিল। তাহলে লেফট পেজ, দেখো আমি পেজটার নাম দিচ্ছি লেফট পেজ, লেফট আন্ডারস্কোর পেজ ডট এইচটিএমএল, এইটা নাম দিলাম লেফট আন্ডারস্কোর পেজ ডট এইচটিএমএল। তাহলে এটাকে সেভ করলাম। তাহলে দেখো আমার চলে এসেছে লেফট আন্ডারস্কোর পেজ। তাহলে এইবার একটু আমি এটাকে তোমাদের রান করিয়ে দেখাই যে কেমন দেখতে লাগছে। দেখতেই পাচ্ছ, আওয়ার মোটো এডুকেটিং স্টুডেন্টস ফর সাকসেস ইন আ চেঞ্জিং ওয়ার্ল্ড। ঠিক আছে, আশা করি জিনিসটা বুঝতে পারছো। তাহলে এইটা হচ্ছে আমার কোডটা ছিল। এইখানটাতে দেখো, এইখানে আমরা একটা কাজ করি, এই অ্যালাইন অ্যাট্রিবিউটটাকে পি ট্যাগের মধ্যে না লিখে আমি H3 মধ্যে লিখছি। ঠিক আছে, তাহলে দেখো এটা মাঝখানে চলে এসেছে, এডুকেটিং স্টুডেন্টস ফর সাকসেস ইন আ চেঞ্জিং ওয়ার্ল্ড। তাহলে বাদিকের পেজটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এইবার চলে আসি ডান দিকের পেজ, তাহলে এটাকে ক্লোজ করে দিলাম, বাদিকের পেজ রেডি। এইবারে হচ্ছে মিডিল পেজটাকে আগে তৈরি করে ফেলি। তাহলে মিডিল পেজে দেখো শুধুমাত্র কি লেখা আছে, করঞ্জলি বিকে ইনস্টিটিউশন, এটা মাঝখানে থাকবে, আর একটা ছবি, শুধু এই দুটো জিনিস থাকবে। তাহলে আমরা মিডিল পেজটাকে তৈরি করি। তাহলে দেখো প্রথমে HTML ট্যাগ ওপেন করলাম, তারপরে হেড ট্যাগ ওপেন করছি, হেড ট্যাগের মধ্যে আমি নাম দিলাম, ধরো এটা হচ্ছে মিডিল ফ্রেম, তাই না, মিডিল পেজ। তাহলে টাইটেলটাকে ক্লোজ করলাম, হেড ক্লোজ করলাম, বডি ওপেন করলাম। বডি ওপেন করার পর দেখো করঞ্জলি বিকে ইনস্টিটিউশন এই লেখাটা লেখা থাকবে। তাহলে ধরো আমি এটাকে H1 ট্যাগের মধ্যে লিখলাম, H1 অ্যালাইন অ্যাট্রিবিউট লিখছি H1 এর মধ্যে, সেটা লিখলাম সেন্টার। ঠিক আছে, এর মধ্যে আমি আমাদের স্কুলের নামটা লিখছি করঞ্জলি বিকে ইনস্টিটিউশন।
আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। ব্র্যাকেটে এইচএস দিয়ে দেখো H1 ট্যাগকে শেষ করলাম। এইখানে একটা বিআর ট্যাগ ইউজ করলাম, কারণ ছবিটা দেখো পরের লাইনে আছে। এইবার দেখো ছবিটার জন্য আমরা কি ট্যাগ ইউজ করব, আমরা জানি আইএমজি ট্যাগ। আইএমজির অ্যাট্রিবিউটটা তোমার যদি এসআরসি বলে একটা অ্যাট্রিবিউট ছিল, তাহলে এই এসআরসির মধ্যে আমি ছবিটাকে আগে নিয়ে আসি। তাহলে দেখো পিকচার্সে গেলাম, ধরো এই ছবিটা আমি দেখাবো। এর নামটা দেখো, ছবির নামটা লেখা আছে kbki2.jpg। দেখো ছবিটার নাম লেখা আছে এখানে kbki2.jpg, এটা হচ্ছে আমার ছবিটার নাম। তাহলে এই ছবিটাকে আমি ডেস্কটপে নিয়ে আসি। তাহলে দেখো ছবিটা চলে এসেছে, দেখতেই পাচ্ছ ডেস্কটপে ছবিটা চলে এসেছে। তাহলে আমি শুধু ফাইলের নামটা দিলেই হবে। তাহলে ফাইলের নাম kbki2.jpg, এইটা হচ্ছে ফাইলটার নাম ছিল। এইবার দেখো আমি একটা বর্ডার দিয়ে দিচ্ছি। ধরো বর্ডারের ভ্যালু আমি দিলাম সাপোজ 5। আর ধরো যে অ্যাট্রিবিউটগুলো আমরা জানি, উইথ একটা অ্যাট্রিবিউট আছে, তাহলে উইথের অ্যাট্রিবিউটের ভ্যালু আমি একটা দিয়ে দিচ্ছি। ধরো উইথের ভ্যালু আমি দিলাম 480। হাইট অ্যাট্রিবিউটটার একটা ভ্যালু দিচ্ছি, ধরো 390, দিয়ে আইএমজি ট্যাগকে ক্লোজ করছি। তাহলে আইএমজি এসআরসি ইকুয়াল টু kbki2.jpg, বর্ডার ইকুয়াল টু 5, উইথের ভ্যালু দিলাম 480, হাইটের ভ্যালু দিলাম 390 দিয়ে এইবার দেখো কোনটা ক্লোজ হবে। প্রথমে বডি ক্লোজ হলো, তারপরে কোনটা ক্লোজ হবে, HTML ক্লোজ হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তাহলে দেখো বডি ট্যাগের মধ্যে শুধু এইটুকুনি লেখা আছে, স্কুলের নাম, আর তারপরে আইএমজি এসআরসি ইকুয়াল টু kbki2.jpg, ইমেজটার নাম লিখলাম, বর্ডার ইকুয়াল টু 5, উইথ হচ্ছে 480, হাইট হচ্ছে 390, আর এটাকে আমি সেন্টার ট্যাগের মধ্যে লিখলাম যাতে ইমেজটা আমার মাঝখানে চলে আসে। তাহলে দেখো আইএমজি ট্যাগটাকে আমি সেন্টার ট্যাগের মধ্যে লিখলাম, তাতে আমার ইমেজটা মাঝখানে আসবে। এইবার দেখো ফাইলে গেলাম, সেভ অ্যাসে যাচ্ছি, ডেস্কটপ, ফাইলের নামটা দিচ্ছি। দেখো যেহেতু এটা মিডিল পেজ, তাহলে মিডিল আন্ডারস্কোর পেজ ডট এইচটিএমএল। দেখো দেখতেই পাচ্ছ ফাইলের নাম দিয়েছি মিডিল আন্ডারস্কোর পেজ ডট এইচটিএমএল। তাহলে আমি একটু রান করিয়ে দেখাই, দেখতে পাচ্ছ এটা লেফট পেজ ছিল, এইবার দেখো মিডিল পেজটা তৈরি হয়ে গেছে। তাহলে দেখতে পাচ্ছ এটা আমার বাদিকের মাঝখানের যে পেজটা ছিল করঞ্জলি বিকে ইনস্টিটিউশন এবং একটা বর্ডার, ঠিক যেভাবে আমি জিনিসটা করতে চাইছি। তাহলে দেখো আমার এটা হয়ে গেছে, লেফট পেজ হয়ে গেছে, মিডিল পেজ হয়ে গেছে। এইবার ডান দিকের পেজটা বানাবো। তাহলে এটাকে ক্লোজ করে দিই। বুঝতেই পারছো কীভাবে জিনিসটা রেডি হচ্ছে আস্তে আস্তে। এইবার দেখো ডান দিকের পেজ, তাহলে তিনটে কিন্তু আলাদা পেজ। এই পুরো জিনিসটা কিন্তু একটা পেজের মধ্যে কিন্তু করছি না, বুঝতেই পারছো তিনটে আলাদা আলাদা পেজ। এইবার দেখো ডান দিকেরটা করব। তাহলে ডান দিকেরটা হচ্ছে রাইট পেজ। তাহলে আবার HTML ওপেন করলাম, হেড ওপেন করলাম, তার ভেতর টাইটেল থাকবে। তাহলে তিনটে পেজ আমার ক্রিয়েট হবে, ডান দিকটা হলে আমার তিনটে পেজ ক্রিয়েট হবে। তাহলে এইটা হচ্ছে রাইট পেজ। তাহলে টাইটেলকে ক্লোজ করছি, তারপরে হেড ক্লোজ হবে। হেড ক্লোজ হওয়ার পরে বডি ওপেন করব, তাই তো। এইবার দেখো প্রথমে অ্যাড্রেস, এই অ্যাড্রেসটাকে আমি ধরে নাও H2 এর মধ্যে লিখলাম। অ্যালাইন আবার ব্যবহার করছি H2 এর মধ্যে, যাতে অ্যাড্রেস লেখাটা মাঝখানে। আচ্ছা অ্যাড্রেসটা তুমি সেন্টারও রাখতে পারো, সেন্টার থাক, তাহলে অ্যালাইন ভ্যালুটা মানে সেন্টার না লেফটে থাকুক,
তাহলে আর অ্যালাইন ভ্যালুটা লাগবে না। তাহলে আমি লিখছি দেখো অ্যাড্রেস, ঠিক আছে, লিখে h2টাকে শেষ করছি। এইবার দেখো আমি এখানে একটা বিআর ট্যাগ ইউজ করলাম, করে বাকি অ্যাড্রেসটাকে আমি তার ফন্ট সাইজটা লিখছি ধরে নাও h3-তে। তাহলে পুরো জিনিসটা h3-র মধ্যে লিখবো। তাহলে দেখো প্রথমে কি লেখা আছে, ভিলেজ। ভিলেজ হচ্ছে করঞ্জলি। তারপরে আমি একটা বিআর ইউজ করছি, কেন বুঝতেই পারছো, লাইনটা ব্রেক যাতে হয়। পরের যে লাইনটা আমি আরেকটা লাইন ছেড়ে দিচ্ছি, তার মানে আবার একটা বিআর ইউজ করলাম, তাহলে দুটো করে লাইন যাতে গ্যাপ থাকে। এবং আর একটা বিআর আমি ইউজ করছি এখানে, তার মানে দেখো দুটো করে লাইন আমার গ্যাপ থাকবে। তারপরে হচ্ছে পিও, পিও হচ্ছে করঞ্জলি। তারপর দেখো আবার দুটো বিআর দিচ্ছি দুটো লাইন গ্যাপ করার জন্য। তারপরে দেখো পিএস, কুলপি। তারপরে দেখো আবার দুটো বিআর ইউজ করছি। তারপরে দেখো পিন 74338, এবং প্রত্যেকটার সাথে এখানে একটা করে বিআর ইউজ করতে হবে। এখানে একটা বিআর, এইখানে একটা বিআর ইউজ করছি যাতে এই লাইনটা এখানেই শেষ হয়। এখানে একটা বিআর ইউজ করলাম ব্রেক করার জন্য লাইনটা। এরপরে আবার দুটো বিআর। তারপর দেখো ডিস্ট্রিক্ট, এর পাশে একটা বিআর। তারপরে দেখো দুটো বিআর দেবো দুটো লাইন গ্যাপ করার জন্য। তারপরে যেটা লাস্ট লাইন লেখা আছে দেখো ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। তাহলে বুঝতে পারছো যে জিনিসটা কি করছি, h2-র মধ্যে লিখেছি অ্যাড্রেস, তারপরে বিআর এর মধ্যে h3 ট্যাগ ওপেন করেছি, করে তার মধ্যে পুরো অ্যাড্রেসটা লিখছি, ভিলেজ করঞ্জলি, তার পাশে ব্রেক, তারপরে দুটো লাইন স্পেস গ্যাপ রেখেছি, পিও হচ্ছে করঞ্জলি, তার পাশে ব্রেক মানে পরের লাইনে যাতে চলে আসি, তারপরে দুটো লাইন স্পেস গ্যাপের জন্য দুটো বিআর, তারপরে পিএস কুলপি একই রকমভাবে দুটো লাইন স্পেস রেখেছি গ্যাপ, তারপরে পিন, তারপরে একই রকমভাবে দুটো গ্যাপ, তারপরে ডিস্ট্রিক্ট সাউথ 24 পিজিএস দুটো গ্যাপ, ওয়েস্ট বেঙ্গল। তাহলে এইটা কার মধ্যে লিখছিলাম এতক্ষণ, h3 ট্যাগের মধ্যে পুরো জিনিসটা। তার মানে এবার ক্লোজ হবে কোন ট্যাগটা বুঝতেই পারছো, h3 ক্লোজ হবে। তারপরে বডি ক্লোজ, তারপরে html ক্লোজ। তাহলে দেখো এইটা হচ্ছে গোটা পেজটা, এটা হচ্ছে ডান দিকের পেজ। বুঝতে পারছো আশা করি। তাহলে এইবার এটাকে আমি সেভ করব ডেস্কটপের মধ্যে। তাহলে ডেস্কটপে গেলাম, কি নাম দেবো, রাইট পেজ। তাহলে রাইট আন্ডারস্কোর পেজ ডট html। তাহলে বাঁদিকেরটা হচ্ছে লেফট পেজ, মাঝখানেরটা মিডিল পেজ, আর এটা হচ্ছে রাইট পেজ। তাহলে সেভ করে দিলাম। এইবার দেখো রাইট পেজটা তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ রাইট পেজ। তাহলে ওপেন করে দেখিয়ে দিই একবার, দেখো এটা রাইট পেজ, বোঝা যাচ্ছে আশা করি। অ্যাড্রেস দেখো ভিলেজ করঞ্জলি, পিও করঞ্জলি, পিএস কুলপি, পিন 74338, ডিস্ট্রিক্ট সাউথ 24 পিজিএস, ওয়েস্ট বেঙ্গল। তাহলে দেখো তিনটে পেজ কিন্তু আমার রেডি। লেফট পেজ আমি একটা একটা করে দেখাচ্ছি। লেফট পেজ পুরোটা কিন্তু একটা উইন্ডোকে দখল করে আছে। তারপরে মিডিল পেজ যেখানে নাম এবং ছবি, আর রাইট পেজ।
যেখানে অ্যাড্রেস। তাহলে এইবার এই তিনটে পেজকে আমি কি করব, একটা উইন্ডোর মধ্যে ফিটিং করাবো। বুঝতে পারছো ব্যাপারটা? তার মানে এই তিনটে, যেমনটা ছবিটাই ছিল, এইবার ছবিটায় আসো। দেখো তিনটে পেজ রেডি, লেফট পেজ রেডি, মিডিল পেজ রেডি, রাইট পেজ রেডি। এইবার এই তিনটে পেজকে তোমাকে নিয়ে যেতে হবে একটা পেজের মধ্যে। বোঝা যাচ্ছে ব্যাপারটা? তাহলে এইবার তিনটে পেজকে একসাথে একটা পেজে দেখাবো। তার মানে বাদিকের পেজটা কত জায়গা নেবে, 25%, মিডিল পেজটা নেবে 50%, আর ডান দিকের পেজটা নেবে 25%। তাহলে আমি কি করব, লাস্ট যে ফ্রেমের জন্য আমি আবার একটা পেজ বানাবো, যার মধ্যে এই তিনটে ফ্রেমকে মার্চ করাবো। তাহলে দেখো প্রথমে HTML দিয়ে শুরু, তারপরে হেড, এর মধ্যে হচ্ছে টাইটেল, তাহলে এই টাইটেলটার নাম দিলাম হোম পেজ। এটাই হচ্ছে আমার হোম পেজ, যার মধ্যে তুমি তিনটে পেজকে একসাথে দেখতে পাবে। তারপরে হচ্ছে হেড, ক্লোজ করলাম। এইবার দেখো যে ট্যাগটা ওপেন করতে হয়, এবার কিন্তু আর বডি ট্যাগ ওপেন করব না, কারণ এবার তিনটে পেজকে একসাথে মার্চ করব, একটা উইন্ডোর মধ্যে নিয়ে আসব, সেই জন্য লিখব ফ্রেম সেট। খেয়াল করো এখানে কিন্তু বডি ট্যাগ লেখা যাবে না, হেড ট্যাগ ক্লোজ করে তুমি লিখবে হচ্ছে ফ্রেম সেট। ফ্রেম সেট লিখলাম। এইবার আমাকে বলো এইখানে উইন্ডোটা কিভাবে ভাগ হয়েছে, উল্লম্বভাবে না অনুভূমিকভাবে? বুঝতেই পারছো এখানে স্ক্রিনটা ভাগ হয়েছে কিন্তু উল্লম্বভাবে, ভার্টিক্যালি আমি ভাগ করেছি কিন্তু ভার্টিক্যালি। তার মানে আমাকে অ্যাট্রিবিউট যেটা ইউজ করতে হবে কলস। তার মানে ফ্রেম সেট, তারপরে আমি লিখব কলস ইকুয়াল টু, এর মধ্যে লিখছি দেখো 25%, প্রথমে বাদিকেরটা 25%, আমি যেরকমটা বলেছিলাম বাদিকের পেজটা নেবে 25%, কমা মাঝখানেরটা কত 50%, তাহলে 50%, তাহলে এটা হচ্ছে মাঝখানের জন্য, এটা হচ্ছে 50%, আর ডান দিকেরটা কত 25%, তাহলে 25%, কমা 50%, কমা 25%। বুঝতেই পারছো এখানে? তাহলে দেখো পুরো গোটা উইন্ডোটাকে আমি কটা ভাগে ভাগ করলাম, আমি তিনটে ভাগে ভাগ করলাম। বাদিকেরটা 25%, মাঝেরটা 50%, ডান দিকেরটা 25%। তাহলে আমাকে লিখতে হলো কলস ইকুয়াল টু 25%, কমা 50%, কমা 25%। তাহলে এইবার যেহেতু তিনটে ভাগে ভাগ করেছো, তার মানে এর মধ্যে কটা ফ্রেম ট্যাগ থাকবে, বুঝতেই পারছো তিনটে ফ্রেম ট্যাগ থাকবে। তাহলে দেখো এর মধ্যে আমি তিনটে ফ্রেম ট্যাগ লিখছি। প্রথম ফ্রেম, এসআরসির মধ্যে লিখতে হয় ফাইলটার নাম, যে বাদিকের ফ্রেমে কোন ফ্রেমটা থাকবে। তাহলে বাদিকের ফ্রেমে কোন পেজটা থাকবে, বুঝতেই পারছো বাদিকের পেজে থাকবে, বাদিকের ফ্রেমটাই থাকবে এই ফ্রেমটা, লেফট পেজ। তার মানে দেখো এর নামটা হচ্ছে লেফট আন্ডারস্কোর পেজ, ঠিক আছে, লেফট আন্ডারস্কোর পেজ ডট HTML আমরা যে ফাইল নেমটা দিয়েছিলাম। তাহলে দেখো বাদিকের ফ্রেমের জন্য এসআরসিতে আমি লিখছি লেফট আন্ডারস্কোর পেজ, আমার যে লেফট পেজটার নাম যেটা দিয়েছিলাম ডট HTML, ঠিক আছে। এই ফ্রেমটার আমি একটা নাম দিয়ে দিতে পারি, ধরে নাও এটার নাম দিলাম আমি লেফট। ফ্রেমটা শেষ করলাম। দেখতেই পাচ্ছ। এইবার দেখো আবার একটা ফ্রেম ওপেন করছি, এসআরসি ইকুয়াল টু, তাহলে এইবার যেটা হবে সেটা কিন্তু তোমার মাঝের পেজটার জন্য। তাহলে দেখো মাঝের পেজটার কি নাম আছে, মিডিল আন্ডারস্কোর পেজ ডট HTML। তাহলে দেখো এসআরসির মধ্যে লিখছি মিডিল আন্ডারস্কোর পেজ ডট HTML, দেখতে পাচ্ছ। তাহলে এটার নাম আমি যেটা লিখব, এটার নাম কি দেবো, তাহলে মিডিল দিয়ে দিই, দিয়ে গ্রেটার দেন। এইবার দেখো তিনটে ফ্রেম যেহেতু, তাহলে আর একটা ফ্রেম ট্যাগ লাগবে, যেহেতু তুমি তিনটে ভাগে ভাগ করেছো। তাহলে এইটা হচ্ছে বাদিকের ভাগ, তারপরে মিডিল, তারপরে ডান দিকের জন্য আরেকটা ফ্রেম ট্যাগ। তার মানে এবারও এসআরসির মধ্যে আমি ডান দিকের ফাইলটার নাম লিখব। তাহলে ডান দিকের ফাইলটার নাম কি, দেখো রাইট আন্ডারস্কোর পেজ ডট HTML।
তাহলে এসআরসির মধ্যে লিখছি রাইট আন্ডারস্কোর পেজ ডট এইচটিএমএল। ঠিক আছে, নেম দিলাম রাইট। আশা করি জিনিসটা বুঝতে পারছো। তাহলে দেখো তিনটে ফ্রেম সেটের মধ্যে আমি তিনটে ফ্রেমকে ইউজ করলাম, যেহেতু তিনটে ভাগে ভাগ করেছি। প্রথম ফ্রেমের মধ্যে আমি এসআরসির মধ্যে লিখছি বাদিকের পেজটার নাম লেফট পেজ ডট এইচটিএমএল, মাঝের ফ্রেমটাতে আমি মাঝখানের পেজটার নাম লিখছি মিডিল আন্ডারস্কোর পেজ ডট এইচটিএমএল, আর ডান দিকের পেজটার জন্য আমি লিখছি রাইট আন্ডারস্কোর পেজ ডট এইচটিএমএল। এবং তিনটে ফ্রেমের নাম আমি কোন অ্যাট্রিবিউটে লিখছি, এসআরসির মধ্যে। এসআরসির মধ্যে আমি বারবার বলছি যে ফাইলটার নাম লিখতে হবে, যে এইচটিএমএল পেজটা ওই ফ্রেমের মধ্যে দেখতে চাও। এইবার কোন ট্যাগটা শেষ হবে, ফ্রেম সেট। এইবার দেখো বডি ক্লোজ হওয়ার কিন্তু ব্যাপার নেই, কারণ এখানে বডি ট্যাগ লাগবেই না। এখানে যেটা ক্লোজ হবে এইচটিএমএল ট্যাগ ক্লোজ হবে। এইবার দেখো এটাকে সেভ করছি ডেস্কটপে, নাম দিচ্ছি দেখো হোম, দেখো ফাইলটার নাম দিচ্ছি হোম পেজ আন্ডারস্কোর ফ্রেম, হোম পেজ আন্ডারস্কোর ফ্রেম এইচটিএমএল। তাহলে এটা ফ্রেমের হোম পেজ, তাহলে হোম পেজ আন্ডারস্কোর ফ্রেম ডট এইচটিএমএল। ডেস্কটপে সেভ করছি, তাহলে সেভ করলাম। তাহলে এটাকে দেখো মিনিমাইজ করছি, দেখো এই যে হোম পেজ আন্ডারস্কোর ফ্রেম দেখতেই পাচ্ছ এসে গেছে ফাইলটা। এইবার দেখো এটাকে রান করাচ্ছি, দেখো স্ক্রিনের মধ্যে বুঝতেই পারছো তিনটে ফ্রেম দেখো একসাথে আমি দেখতে পাচ্ছি। আশা করি জিনিসটা বোঝা যাচ্ছে। এইবার দেখো যেমনটা বলছিলাম, দেখো এইখানে কার্সার যদি নিয়ে যাও, দেখো এইখানে ডবল আরেও দেখতে পাচ্ছ। এইবার দেখো ফ্রেমের সাইজকে কিন্তু আমি ছোট বড় করতে পারছি না? দেখো আমি ছোট বড় করতে পারছি। এইটাকে স্টপ করার জন্য, যাতে ফ্রেমের সাইজকে আর যাতে ব্রাউজার উইন্ডোতে আমি ইচ্ছামতো পরিবর্তন না করতে পারি, ফ্রেমের সাইজ যাতে ফিক্স থাকে। দেখো এখানে কিন্তু ফিক্স থাকছে না, আমি কিন্তু ইচ্ছামতো ড্র্যাগ করছি। দেখো এদিকেরটাও তাই, আমি যদি ড্র্যাগ করি তো ফ্রেমের সাইজও কিন্তু সরে যাবে, দেখতেই পাচ্ছ। তাহলে এইটা যাতে না হয় তার জন্য কোন অ্যাট্রিবিউট, তার জন্য হচ্ছে নো রিসাইজ, আমরা যেটা যাতে ফ্রেমের সাইজকে আর যাতে পরিবর্তন না করতে পারি। তাহলে দেখো নো রিসাইজ, নো রিসাইজ ইকুয়াল টু কি লিখবো, নো রিসাইজ। নো রিসাইজ ইকুয়াল টু নো রিসাইজ। এইটা লিখলে দেখো এটাকে আমি কপি করছি, তিনটে ফ্রেমের জন্যই আমি এই জিনিসটা লিখে রাখছি। তাহলে তিনটে ফ্রেমকেই যাতে আর পরিবর্তন করা না যায়। তাহলে তিনটে ফ্রেমের মধ্যেই লিখছি, দেখো নো রিসাইজ ইকুয়াল টু নো রিসাইজ, নো রিসাইজ ইকুয়াল টু নো রিসাইজ, নো রিসাইজ ইকুয়ালস টু নো রিসাইজ। ঠিক আছে, এইবার দেখো আমি যদি এটাকে সেভ করি, এইবার দেখো আমি এটাকে রান করাচ্ছি আবার F5। এইবার দেখো আর কিন্তু এটা দেখতে পাচ্ছ না, আর কিন্তু দেখো এইখানে বর্ডার লাইনে নিয়ে গেলে কিন্তু আর কিন্তু আসছে না। বুঝতে পারছো ব্যাপারটা কি করছি? তাহলে দেখো তিনটে ফ্রেমকে, তিনটে পেজকে আমরা একটা উইন্ডোর মধ্যে কিন্তু নিয়ে এনে দেখালাম। আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। তো HTML এর পোর্শনটা কিন্তু আমাদের এইটাতেই, এই ক্লাসেই কিন্তু HTML পোর্শন আমাদের শেষ হলো। থ্যাংক ইউ।